ইরাকের সন্ধান মিলল ইসরায়েলের গোপন ঘাঁটির। যুক্তরাষ্ট্রের ভূমিকাতেও উঠে আসছে নতুন প্রশ্ন। কিউবায় হামলা হলে তার জবাব বুলেটের ভাষায় দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। আবারও সামরিক হামলা স্থগিতের ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে কি কূটনীতির আড়ালে আবারও চলছে নতুন হিসাব নিকাশ? গাজা ইস্যুতে নতুন ঝড়, ত্রাণবহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল। এবং হান্টা ভাইরাসের পর আবারও নতুন মহামারীর আগমন, বিশ্ব কি প্রস্তুত আরেকটি মহামারী মোকাবেলায়? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আমি আছি আহমাদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তাল রাজনীতিতে নতুন করে ছড়িয়েছে চাঞ্চল্য। ইরাকের মরুভূমির গভীরে গোপন ঘাঁটির ইঙ্গিত ঘিরে তীব্র উত্তেজনা। মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে আকস্মিক নজরে আসে এক রহস্যময় স্থাপনা, আর সেখান থেকেই শুরু হয় বিস্ফোরক তথ্যভাসের ধারা। বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এবার সামনে এসেছে এক বিস্ফোরক তথ্য। ইরাকের বিশাল মরুভূমির গভীরে গোপনে সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল, আর সেই রহস্য দুর্ঘটনাবশত ফাঁস করে দেন একজন সাধারণ রাখাল। এরপরই ঘটে ভয়াবহ পরিণতি। ঘটনাটি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল নোখাইব মরুভূমির। গত ৩রা মার্চ দুপুরে ২৯ বছর বয়সী আওয়াদ আল শাম্মারি নামেক এক তরুণ রাখাল পিকআপ ভ্যানে করে নিকটবর্তী শহরে রওনা হন। পরিবারের ভাষ্য অনুযায়ী তিনি শুধু মুদি মালামাল কিনতেই বের হয়েছিলেন, কিন্তু কয়েক ঘন্টা পরই তার জীবন চিরতরে বদলে যায়। স্থানীয় বেদুইনদের দাবি, মরুভূমির ভেতরে হঠাৎই একটি সামরিক ঘাঁটির সামনে চলে যান আওয়াদ। সেখানে তিনি দেখতে পান হেলিকপ্টার, সেনা সদস্য, রানওয়ে এবং বড় বড় তাঁবু। সন্দেহজনক সেই দৃশ্য দেখে তিনি স্থানীয় সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করেছিলেন, কিন্তু এরপরই শুরু হয় তুমুল ধাওয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হেলিকপ্টার তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। মরুভূমির বালুর মধ্যে ছুটতে ছুটতে এক সময় তার পিকআপ ভ্যান থেমে যায়। পরে গাড়িটিকে আগুনে জ্বলতে দেখা যায়। ২ দিন পর পরিবার সেখানে পৌঁছে দেখতে পায় পুড়ে যাওয়া গাড়ির পাশে পড়ে আছে আওয়াদের মরদেহ। তার শরীরের অনেক অংশ আগুনে জ্বলছে গিয়েছিল। পরিবার এখন বিশ্বাস করে গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ইরাকের পশ্চিম মরুভূমিতে ১ বছরেরও বেশি সময় ধরে গোপনে অন্তত ২টি সামরিক ঘাঁটি পরিচালনা করছিল ইসরায়েল। আঞ্চলিক কর্মকর্তাদের দাবি, এসব ঘাঁটি মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতির জন্য ব্যবহার করা হতো। আরও জানা গেছে, ঘাঁটিগুলোতে বিমান সহায়তা, জ্বালানি সরবরাহ, জরুরি চিকিৎসা এবং গোপন অভিযান পরিচালনার সুবিধা ছিল। এমনকি ২০২৫ সালের ইরান ইসরায়েল সংঘাতেও এই ঘাঁটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইরাকি কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন আগেই এসব ঘাঁটির বিষয়ে জানত, কিন্তু তারা ইরাক সরকারকে কিছুই জানায়নি। এতে দেশটির সার্বভৌমত্ব নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ইরাকের সংসদ সদস্য ওয়াদ আল কাদু বলেছেন, এটি ইরাকি জনগণের মর্যাদা ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত। আরও চাঞ্চল্যকর তথ্য হল, ইরাকি সেনাবাহিনী প্রথমে বুঝতেই পারেনি মরুভূমিতে কারা অবস্থান করছে। পরে অনুসন্ধানে গেলে ইরাকি সেনার ওপরও হামলা চালানো হয়। এতে একজন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হন। ইরাকি সামরিক কমান্ডারদের দাবি, তারা যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চেয়েছিল, কিন্তু কোনো স্পষ্ট জবাব পায়নি। পরে নিশ্চিত হওয়া যায় সেখানে ইসরায়েলি বাহিনী অবস্থান করছিল। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি গোপন ঘাঁটির তথ্য ফাঁস নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের শক্তির রাজনীতির নতুন বাস্তবতা সামনে এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের চাপের মধ্যে থাকা ইরাক এখন আরও বড় সংকটে পড়তে পারে, কারণ এই ঘটনার পর ইরানপন্থী গোষ্ঠীগুলো আরও শক্ত অবস্থান নিতে পারে। একই সঙ্গে ইরাকে মার্কিন প্রভাব নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। বর্তমানে আলোচিত সেই ঘাঁটিটি আর সক্রিয় নেই বলে জানা গিয়েছে, তবে দ্বিতীয় গোপন ঘাঁটির অবস্থান এখনও রহস্যে ঢাকা। নোমান বিন বশির, নিরপেক্ষ। ল্যাটিন আমেরিকার আকাশে আবারও উত্তেজনার মেঘ। যুক্তরাষ্ট্র কিউবা সম্পর্ককে ঘিরে তৈরি হয়েছে নতুন অস্থিরতা। কঠোর সুরে বার্তা এসেছে, কোনো ধরনের সামরিক চাপ বা আগ্রাসন মেনে নেওয়া হবে না। এই বক্তব্য শুধু হুঁশিয়ারি, নাকি সামনে আসছে আরও বড় কোনো সংঘাতের ইঙ্গিত?
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকা মহাদেশের ভূ রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন ও চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ক্যারিবীয় অঞ্চলের কমিউনিস্ট শাসিত দ্বীপরাষ্ট্র কিউবা। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের আগ্রাসী হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে তার পরিণতি হবে অকল্পনীয় এবং কিউবার মাটিতে রীতিমতো রক্তস্নান ঘটবে। ওয়াশিংটনের সাথে হাভানার এই নতুন সংঘাতের নেপথ্যে কি রয়েছে? আমেরিকার একেবারে দোরগোড়ায় অবস্থিত সমাজতান্ত্রিক দেশ কিউবা। কয়েক দশক ধরে ওয়াশিংটনের নানা নিষেধাজ্ঞা ও চাপের মুখে থাকা দেশটি এবার সরাসরি সামরিক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল যুক্তরাষ্ট্রের প্রতি এই কঠোর বার্তা ছুড়ে দেন। তার ভাষায়, কিউবা কখনো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো আশঙ্কা নেই। কিন্তু ওয়াশিংটন যদি মনে করে গায়ের জোরে কিংবা সামরিক আগ্রাসন চালিয়ে কিউবাকে কোণঠাসা করা যাবে, তবে তারা মস্ত বড় ভুল করছে। কিউবান প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা প্রস্তুত, আর মার্কিন হামলা হলে তার জবাব দেওয়া হবে বুলেটের ভাষায়। বিশ্লেষকরা বলছেন, এই চরম উত্তেজনার সূত্রপাত মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে। 2025 সালে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে বসার পর থেকেই কিউবার প্রতি চরম বৈরী ও আগ্রাসী নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে মাত্র 2 মাস আগে কিউবার উপর কঠোর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞার মূল শর্ত হলো, পৃথিবীর কোনো দেশ যদি কিউবাকে জ্বালানি তেল বা কোনো প্রকার শক্তি সরবরাহ করে তবে সেই দেশের ওপর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা চাপিয়ে দেবে। মূলত কিউবার অর্থনীতিকে সম্পূর্ণ অচল করে দিতে এবং দেশটিতে জনরোষ তৈরি করতেই ট্রাম্প প্রশাসন এই কূটকৌশলের আশ্রয় নিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইতিহাস ঘাটলে দেখা যায় 1962 সালের কিউবান মিসাইল ক্রাইসিসের পর থেকে এই দুই দেশের সম্পর্ক কখনোই স্বাভাবিক ছিল না। তবে ট্রাম্পের এই সাম্প্রতিক একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির পর কিউবার কমিউনিস্ট সরকার এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় রয়েছে, আর সে কারণেই হাভানা এবার সরাসরি যুদ্ধের মুখোমুখি হওয়ার বার্তা দিচ্ছে। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেলের এই রক্তস্নানের হুঁশিয়ারি ওয়াশিংটন কিভাবে নেয় এখন সেটাই দেখার বিষয়। তবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের এই আগ্রাসী নীতি যদি সত্যি কোনো সামরিক সংঘাতে রূপ নেয় তবে তা পুরো বিশ্বের ভূ রাজনীতিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। ভোরের শান্ত পূর্ব ভূমধ্যসাগর মুহূর্তেই বদলে যায় এক অস্থিরতার মঞ্চে। আন্তর্জাতিক জলসীমায় নেমে আসে নতুন এক অপ্রত্যাশিত উত্তেজনা। অভিযোগ উঠেছে গাজাগামী ত্রাণবাহী একটি বহরকে ঘিরে ফেলার, যেখানে একই সাথে আরও একের পর এক জাহাজ আটক হওয়ার দাবি করেছে আয়োজকরা। এই উত্তপ্ত পরিস্থিতিকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। বিস্তারিত প্রতিবেদনে। পূর্ব ভূমধ্যসাগরে তখন ভোরের নীরবতা। হঠাৎ শান্ত সমুদ্র যেন বদলে যায় যুদ্ধের আবহে। দূর থেকে এগিয়ে আসে ইসরায়েলি যুদ্ধজাহাজ, চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক এবং অনিশ্চয়তা। কয়েক মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের উপর নেমে আসে কঠোর অভিযান। একে একে 39টি জাহাজ ঘিরে আটক করে নেয় ইসরায়েলি নৌবাহিনী। আর বাকি জাহাজগুলো তখনও গাজার দিকে অগ্রসর হওয়ার সাহসী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন গ্লোবাল সুমুদ ফুটিলা। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সংগঠনটি জানায়, পূর্ব ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধ জাহাজগুলো আচমকা বহরটিকে ঘিরে ফেলে। এর আগে সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজার উপর আরোপিত নৌ অবরোধ ভাঙার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। ইসরায়েলি কর্তৃপক্ষ এই ত্রাণ বহরকে উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে জাহাজগুলোকে দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের ইসরায়েলের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়েছেন। আঙ্কারায় দেওয়া এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত 44 জন তুর্কি নাগরিক রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী ৩৯টি দেশের ৪২৬ জন অধিকার কর্মী নিয়ে মোট ৫৪টি জাহাজের এই আন্তর্জাতিক ত্রাণ বহরটি গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তৃতীয় প্রচেষ্টা। ত্রাণবহরে থাকা লার্ক নামের একটি জাহাজ থেকে তুর্কি অধিকার কর্মী আহমেদ সুলেমেজ সরাসরি জানান তারা ইসরায়েলি হুমকিতে ভীত নন, তবে আটক হওয়া জাহাজগুলোর আরোহীদের নিরাপত্তা নিয়ে তারা গভীর উদ্বেগে রয়েছেন। একটি লাইভ ট্রেকিং ম্যাপ অনুযায়ী লার্ক তখনও গাজা থেকে প্রায় ২১৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিলেন। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত ১২ এপ্রিল স্পেন থেকে যাত্রা করা একটি সংগঠনের একটি ত্রাণবহর মাঝ সমুদ্রে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। তখন শতাধিক অধিকার কর্মীকে গ্রিসের ক্রিত দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া গত বছরের অক্টোবর মাসে সংগঠনটির আরেকটি বহর আটকে দিয়ে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতার করা হয়েছিল। আন্তর্জাতিক মধ্যস্থতায় গত বছরের অক্টোবর মাসে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি নাগরিক ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অভিযোগ, গাজায় প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণ পৌঁছাচ্ছে। বর্তমানে গাজার ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫,৮০,০০০ মেট্রিক টনের বেশি ত্রাণ ও বিপুল চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা সাধারণত শুধু একটি সামুদ্রিক অভিযানে সীমাবদ্ধ থাকে না, বরং কূটনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক আইনের বিতর্ক এবং মানবিক সহায়তা প্রবাহ নিয়ে নতুন চাপ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধরনের ত্রাণবহর বারবার বাধাগ্রস্ত হয়, তাহলে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো আরও কঠিন হয়ে উঠবে এবং আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। নোমান বিন বশির, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে হঠাৎই কূটনৈতিক নাটক এসেছে নতুন এক মোড়। সামরিক পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা রকম জল্পনা কল্পনা, তবে একই সঙ্গে উঠে এসেছে কঠোর বার্তা। তবে কূটনৈতিক সমঝোতা ব্যর্থ হলেও পরিস্থিতি কি দ্রুতই বদলে যেতে চলেছে? মধ্যপ্রাচ্যের আকাশে যখন আবারও যুদ্ধের আশঙ্কা, ঠিক তখনই বিশ্বকে চমকে দিয়ে হঠাৎই সম্ভাব্য সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক আলোচনার আড়ালে এখন জমে উঠছে নতুন হিসাব নিকাশ। মঙ্গলবার সম্ভাব্য ওই হামলা গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার কারণে সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশের নেতাদের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা উত্তেজনা কমাতে সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও রয়েছে, তবে কোনো গ্রহণযোগ্য চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। যদিও এর আগে প্রকাশ্যে হামলার কোনো পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে জানাননি ট্রাম্প, তবে গত কয়েক সপ্তাহ ধরেই তিনি ইরানকে একাধিকবার কঠোর ভাষায় সতর্ক করে আসছিলেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। তার এমন বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কা তৈরি করে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ওয়াশিংটনের অবস্থান কিছুটা নমনীয় হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্র আপাতত সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমঝোতার পথকে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলো চাইছে নতুন কোনো যুদ্ধ পরিস্থিতি যেন তৈরি না হয়, কারণ দীর্ঘমেয়াদী সংঘাত পুরো অঞ্চলের অর্থনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা পরিস্থিতির উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এদিকে ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তিনি বেঞ্জামিন নেতানিয়াহু এবং শি জিনপিংয়ের সঙ্গেও আলোচনা করেছেন বলে জানা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয়েছে যে
ইরান প্রশ্ন এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই অনিশ্চিত। যদি নতুন কোনো সমঝোতা বা কূটনৈতিক অগ্রগতি না হয়, তবে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তবে আপাতত হামলা স্থগিত থাকায় সংঘাত এড়ানোর সুযোগ এখনও রয়েছে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য হামলা স্থগিত করার পেছনে শুধু কূটনৈতিক কারণই নয়, বরং অর্থনৈতিক ও রাজনৈতিক হিসাবও রয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতির উপর। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানির রুটগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করছেন, আপাতত যুদ্ধের সম্ভাবনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। যে কোনো ছোট ঘটনা বা ভুল সিদ্ধান্ত বড় সংঘাতের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে। কূটনৈতিক আলোচনা কতটা সফল হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। নোমান বিন বশির, নিরপেক্ষ। ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা বৈঠকে সামনে এলো বড় এক চমক, যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। বৈঠকে ধর্মীয় ব্যক্তিত্বদের দেওয়া সরকারি ভাতা বন্ধ এবং কিছু সামাজিক বিশেষ সুবিধা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া গেছে, যা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর সোমবার বসেছিল রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। আর এই প্রথম বৈঠকেই রাজনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত সংবেদনশীল দুটি বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রথম সিদ্ধান্তটি হল রাজ্যে ধর্মীয় ব্যক্তিত্বদের দেওয়া সরকারি ভাতা পুরোপুরি বন্ধ করে দেওয়া। আর দ্বিতীয়টি হল সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোর জন্য এতদিন ধরে রাখা বিশেষ সুবিধাগুলো বাতিল করা। তবে সরকার জানিয়েছে, পিছিয়ে পড়া মানুষের জন্য পরবর্তীতে আলাদা কোটার ব্যবস্থা করা হবে। এই ভাতা চালুর ইতিহাস ঘাটলে দেখা যায় 2012 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম রাজ্যে ইমামদের জন্য মাসিক 2500 রুপি ভাতা চালু করেছিলেন। পরবর্তীতে মুয়াজ্জিনদের জন্য একই ভাতার ব্যবস্থা করা হয়, যা দেওয়া হতো রাজ্যের সংখ্যালঘু ওয়েলফেয়ার বা কল্যাণ বিভাগ থেকে। এরপর রাজনৈতিক সমীকরণ ও ভারসাম্য বজায় রাখতে 2020 সালে হিন্দু পুরোহিতদের জন্য মাসিক ভাতার নিয়ম চালু করে তৃণমূল কংগ্রেস সরকার। বিগত কয়েক বছর ধরে এই সুবিধা পেয়ে আসছিলেন রাজ্যের হাজার হাজার ধর্মীয় ব্যক্তিত্ব। কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিনই সেই দীর্ঘদিনের নিয়মে স্থায়ী কূপ বসালো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রথম বৈঠকেই এই ধরনের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড়সড় তোলপাড় সৃষ্টি করতে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস আমলের তোষণ রাজনীতির অবসান ঘটাতেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন কঠোরপন্থীরা। অন্যদিকে বিরোধী শিবির ও ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে আসতে পারে তীব্র প্রতিক্রিয়া। সব মিলিয়ে নতুন সরকারের এই সিদ্ধান্ত আগামী দিনে পশ্চিমবঙ্গের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, সেটা এখন দেখার বিষয়। নোমান বিন বশির, নিরপেক্ষ। যুদ্ধ ও উত্তেজনার ধোঁয়ায় ঢেকে থাকা মধ্যপ্রাচ্যের বাস্তবতায় ইরান আবারও সামনে আনলো এক চমকপ্রদ সিদ্ধান্ত, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এবার দীর্ঘ বিরতির পর দেশের প্রধান শেয়ার বাজার পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘিরে ফিরে এসেছে নতুন আশার আলো। যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এক অভাবনীয় সিদ্ধান্তের পথে হাঁটল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের জেরে দীর্ঘ 80 দিন সম্পূর্ণ বন্ধ থাকার পর এই সপ্তাহেই পুনরায় চালু হতে যাচ্ছে তেহরান স্টক এক্সচেঞ্জ। কিন্তু চরম সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে দাঁড়িয়ে হঠাৎ কেন এই শেয়ার বাজার খোলার সিদ্ধান্ত? এটি কি শুধুই একটি অর্থনৈতিক পদক্ষেপ, নাকি ওয়াশিংটন ও তেল আবিবকে তেহরানের এক প্রচ্ছন্ন মনস্তাত্ত্বিক বার্তা? গত 28শে ফেব্রুয়ারি যখন মার্কিন ও ইসরায়েলি বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে আকস্মিক হামলা চালায়, তখন গভীর অর্থনৈতিক বিপর্যয় এড়াতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার। দীর্ঘ 80 দিন পর ইরানি সাপ্তাহিক ছুটির ঠিক আগে মঙ্গল ও বুধবার শেয়ার, ইকুইটি ফান্ড এবং ডেরিভেটিভসের লেনদেন পুনরায় শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।
আইনি ও যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির শিকার শীর্ষস্থানীয় সংস্থাগুলো যেন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারে, সেই লক্ষ্যে লেনদেন বন্ধ থাকাকালীন শেয়ার হোল্ডারদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে এবার কার্যদিবসের সময় আরও 1 ঘন্টা বাড়ানো হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের জন্য এই পুঁজিবাজার হয়তো অর্থনৈতিক অর্থায়নের প্রধান চালিকা শক্তি নয়, তবে রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। বাজার খোলার মাধ্যমে তেহরান মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চায় যে যুদ্ধ চললেও দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। যদিও এই দীর্ঘ অচলাবস্থার কারণে বিনিয়োগকারীরা বড় ধরনের তারল্য সংকটে পড়েছিলেন এবং পোর্টফোলিওগুলো আটকে যাওয়ায় পুঁজিবাজারে এক ধরনের গভীর অবিশ্বাস তৈরি হয়েছিল। তবে বাজার পুনরায় সচল হলে বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের তারল্য সঠিকভাবে পরিমাপ করার একটি নতুন সুযোগ তৈরি হবে কর্তৃপক্ষের সামনে। তবে তেহরানের এই পথ চলা মোটেও মসৃণ হবে না। যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষ্য না থাকায় এবং মার্কিন ইসরায়েল জোটের ক্রমবর্ধমান হুমকির মুখে সাধারণ বিনিয়োগকারীরা এখনও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, যার ফলে বাজার থেকে প্রতিনিয়ত পুঁজি বা অর্থ বাইরে বেরিয়ে যাওয়ার এক বড় ঝুঁকি রয়েছে। উল্লেখ্য, বাজার পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগের সর্বশেষ চিত্রে দেখা গেছে প্রধান সূচক টেডপিক্স প্রায় 3.7 মিলিয়ন পয়েন্টে এসে দাঁড়িয়েছিল। এখন নতুন করে বাজার খোলার পর এই সূচক ধরে রাখা এবং পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী ধস ঠেকানোই হবে ইরানি নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট। মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত ইরান কি পারবে তাদের এই পুঁজিবাজার সচল রেখে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা রাখতে, নাকি যুদ্ধের তীব্রতা তেহরানের এই সাহসী উদ্যোগকেও ধূলিসাৎ করে দেবে? আগামী কয়েকদিনের লেনদেনের চিত্রই বলে দেবে নিষেধাজ্ঞা বিধ্বস্ত ইরানের অর্থনীতির আসল শক্তি কতটা। নুসরাত আফরিন তিশা, নিরপেক্ষ। বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতিতে আবারও নেমে এলো নতুন আতঙ্ক। কোভিড পরবর্তী সময়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে একাধিক রোগ ছড়িয়ে পড়াকে ঘিরে। ভাইরাসজনিত ব্যাপক সংক্রমণের খবর সামনে আসায় স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলো কঠোরভাবে সতর্ক অবস্থান নিয়েছে। তবে নতুন কোনো বৈশ্বিক স্বাস্থ্য সংকটের দিকে ধীরে ধীরে এগোচ্ছে পৃথিবী। কোভিড-19 মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিশ্বজুড়ে ঘনিয়ে আসছে নতুন স্বাস্থ্য সংকট। একদিকে আফ্রিকা মহাদেশের উগান্ডা ও কঙ্গোয় থাবা বসিয়েছে মারাত্মক ইবোলা, অন্যদিকে দক্ষিণ আমেরিকায় বিলাসবহুল ক্রুজ শিপ থেকে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী হান্টা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে জারি করেছে আন্তর্জাতিক জরুরি অবস্থা। কিন্তু প্রশ্ন হলো, আরেকটি বৈশ্বিক মহামারীর জন্য আমাদের পৃথিবী কি আদৌ প্রস্তুত? আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। এর আগে করোনার সময় এমন বৈশ্বিক সতর্কতা দেখা গিয়েছিল। ইবোলা মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের মাধ্যমে ছড়ায় এবং মৃত্যুর হার অত্যন্ত আশঙ্কাজনক। আফ্রিকার এই দুই দেশ এখন ভাইরাসটির নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আফ্রিকার যখন এই অবস্থা, তখন পৃথিবীর অন্য প্রান্তে দক্ষিণ আমেরিকায় দেখা দিয়েছে ভিন্ন একটি আতঙ্ক। একটি বিলাসবহুল প্রমোত্তরী বা ক্রুজ শিপ ভ্রমণের সূত্র ধরে সেখানে ছড়িয়ে পড়েছে হান্টা ভাইরাস। এই ভাইরাসটি মূলত ইঁদুর বা রডেন্ট জাতীয় প্রাণীর মলমূত্র এবং লালা থেকে ছড়ায়। শ্বাসকষ্টের তীব্রতা বাড়িয়ে এটি মানুষের ফুসফুসকে অচল করে দেয়। বেশ কয়েকটি দেশ এখন এই হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রীতিমতো যুদ্ধ করছে। আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে এই ভাইরাস কত দ্রুত ছড়াতে পারে, এই ঘটনা তারই এক বড় প্রমাণ। যদিও ইবোলা এবং হান্টা ভাইরাসের কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পূর্ণ আলাদা, কিন্তু এদের একযোগে ফিরে আসা বিশ্ব নেতা এবং স্বাস্থ্য সংস্থাগুলোকে একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। কোভিড-19 মহামারীর পর ধারণা করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য খাত আরও শক্তিশালী হবে, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণায় বৈশ্বিক অর্থায়ন বা ফান্ডিং আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর উপর বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান টিকা বিরোধী আন্দোলন। গুজব আর ভুল তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই আন্দোলনের ফলে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান ও ভ্যাকসিনের প্রতি অনীহা বাড়ছে, যা এই ভাইরাসের মোকাবেলাকে অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, এক দেশের ভাইরাস অন্য দেশে পৌঁছাতে মাত্র কয়েক ঘন্টার বিমান ব্যবধান লাগে। তাই আন্তর্জাতিক ভ্রমণ ও আন্তঃসীমান্ত সময়ের ক্ষেত্রে কঠোর নীতিমালার কোনো বিকল্প নেই।
কিন্তু বর্তমানের এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব তহবিল সংকটের কারণে আরেকটি বড় মহামারী দেখা দিলে বিশ্ব কতটা ধকল সইতে পারবে তা নিয়ে বিশ্লেষকদের মনে রয়েছে গভীর সংশয়। ইতিহাস বলে মহামারী রুখতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, বিজ্ঞান মনস্কতা এবং সঠিক সময়ে সঠিক অর্থায়ন। গুজব আর অবহেলার দেয়াল ভেঙে বিশ্ব কি পারবে নতুন এই স্বাস্থ্য সংকট রুখে দিতে, নাকি আবারও একটি লকডাউন বা বৈশ্বিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে মানব সভ্যতা? উত্তরটা লুকিয়ে আছে বিশ্ব নেতাদের আগামী দিনের সিদ্ধান্তের উপর। নোমান বিন বশির, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।